হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট ম্যাথস। বন্ধুরা, আমি এই সিরিজে মোট 400টা অঙ্ক করব তোমাদের আপকামিং এক্সাম ফুড এশিয়া এবং ক্লার্কশিপ এক্সামগুলোর জন্য। তো দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নেওয়া যাক। প্রথম অঙ্কটা বলেছে যে একটি পরীক্ষায় এ বি অপেক্ষা 10% বেশি নম্বর পায় এবং বি সি অপেক্ষা 5% বেশি নম্বর পায়। যদি সি 400 নম্বরের মধ্যে 300 পায় তাহলে এর প্রাপ্ত নম্বর কত তাই বলেছে। তাহলে সি কত পেয়েছে? 300 নম্বর। কতর মধ্যে? 400-র মধ্যে। ঠিক আছে, তাহলে আমি সি এর পার্সেন্টেজটা বের করে নিলে কী হবে? 100 দিয়ে গুণ করলে আমার সি এর পার্সেন্টেজটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে 4 দিয়ে কাটলাম, তাহলে এখানে কত হচ্ছে? 75। তাহলে সি এর প্রাপ্ত নম্বর কত? 75% আমার বেরিয়ে গেল। এখন কি বলেছে দেখো এখানে, যে বি সি অপেক্ষা 5% বেশি পায়, অর্থাৎ বি কত পার্সেন্ট পাচ্ছে? তাহলে 80% নাম্বার। আর এইখানে বলেছে দেখো এ বি অপেক্ষা 10% বেশি নাম্বার পাই, তাহলে এ নাম্বার কত পেয়েছে? 90% নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কি বলেছে? এর প্রাপ্ত নম্বর বলেছে, কিন্তু আমার এটা যেটা বেরোলো সেটা এ কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটা বেরোলো। তাহলে 400-র মধ্যে এ পেয়েছে 90% নাম্বার, তাহলে 400-র উপরে 90%-এর ভ্যালু বের করলে এর প্রাপ্ত নম্বর বেরিয়ে যাবে। তাহলে 0 আর এই 0 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে 4 9 36 অর্থাৎ 360। তাহলে এর প্রাপ্ত নম্বর হচ্ছে 360। আমাদের অ্যান্সার অপশান ডি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এক ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি 10% লাভে বিক্রি করেন। যদি তিনি ওই ঘড়িটি 2000 টাকা বেশি দামে বিক্রি করেন তাহলে তার লাভ 20% হয়। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? দেখো আগে লাভ ছিল 10%, কিন্তু এখন লাভ বেড়ে গেল 20% হয়ে গেল। এই 20% কেন হলো? কারণ ঘড়িটার ক্রয় মূল্য 2000 টাকা বেশি দামে বিক্রি করছে, অর্থাৎ ঘড়িটির বিক্রয় মূল্য আগের থেকে 2000 টাকা বেশি বাড়িয়েছে। তাহলে আগে ছিল 10% লাভ, এখন হয়ে গেল 20% লাভ। তাহলে 20% লাভ হওয়ার জন্য কত পার্সেন্ট লাভ বাড়লো? 10% লাভ বাড়লো। এই 10% লাভ বাড়লো কেন? কারণ ঘড়িটির দাম 2000 টাকা বেশি দামে বিক্রি করছে। তাহলে এই 10%-এর মানই আমি বলতে পারি 2000। তাহলে একের মান কত হবে? 2000 বাই 10%, তাহলে 100%-এর মান কত? তাহলে 2000 বাই 10% ইন্টু 100, তাহলে 0 0 কাটি, তাহলে এখানে হচ্ছে 20,000 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? 20,000। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় অমলবাবুর আয় 60 টাকা কম হয়। তাহলে আগে বার্ষিক সুদের হার কত ছিল? 4%, আর এখন বার্ষিক সুদের হার 3/4% হয়ে গেছে। 3/4% মানে 3 4 12 আর 3 15, অর্থাৎ 15/4% হয়ে গেছে। তাহলে সুদের হার কমে গেল কত? 4% থেকে 15/4% বিয়োগ করলে আমার হবে 1/4%। তাহলে সুদের হার কত কমলো? 1/4%। এই 1/4% সুদের হার কমেছে মানে অমলবাবুর আয় 60 টাকা কমেছে। তাহলে 1/4%-এর মানই কত? 60 টাকা। তাহলে একের মান কত হবে? 60/1/4, তাই তো? এই 1/4টা পাল্টিকে উপরে চলে যাবে, যে 4 হয়ে যাবে। তাহলে আমি এটা রাখছি না এখানে। তাহলে 100%-এর মান কত? তাহলে 100%-এর মান হবে 60 ইন্টু 4, আর এই 100%টা গিয়ে গুণ হবে, তাহলে এখানে 100। তাহলে 4 6 24 অর্থাৎ 240, আর এখানে 100 অর্থাৎ 2 0। অর্থাৎ কি বলেছে, যে অমলবাবুর মূলধন কত? তো অমলবাবুর মূলধন কত? 100% ধরেছিলাম, অর্থাৎ 24,000 টাকা হচ্ছে অমলবাবুর মূলধন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, এক্স এবং ওয়াই সকাল 8টার সময় পরস্পর দিকে যাত্রা শুরু করলো। এক্স ও ওয়াইয়ের গতিবেগ যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা এবং 4 কিলোমিটার/ঘন্টা। এক্স আর ওয়াই কী করলো? পরস্পরের দিকে যাত্রা শুরু করছে। তাহলে এক্স এই দিক গেলে ওয়াই ট্রেনটা এই দিকে আসছে। ঠিক আছে, আর আমরা জানি কি, পরস্পরের দিকে যখন ট্রেন যায় তখন রিলেটিভ স্পিড কী হয়? যোগ হয়। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? যোগ হবে। তাহলে প্রথম ট্রেনটার স্পিড কত? 3, আর সেকেন্ড ট্রেনটার স্পিড কত? 4। তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে? 7। আর স্পিড ইজিক্যাল টু জানি কি, ডিস্টেন্স বাই টাইম, আর এদের মধ্যে ডিস্টেন্স কত আছে? 17.5, অর্থাৎ 17.5 বাই টাইম। তাহলে টি এর মান কত হবে? 17.5 বাই 7, এই 7টা দিক চলে আসলো। তাহলে 10 এখানে হলো, 7 থেকে 7, 7 দুগুণে 14, 5 7 35, অর্থাৎ 2.5, অর্থাৎ 2.5 ঘন্টা। তাহলে ট্রেন দুটি 2.5 ঘন্টা পর পরস্পরের সঙ্গে মিলিত হবে, অর্থাৎ এই ট্রেনটা আর এই ট্রেনটা
এইখানে দুজন পরস্পর এসে মিলিত হবে 2.5 ঘন্টা পর, ঠিক আছে, এই জায়গাটা এসে মিলিত হবে 2.5 ঘন্টা পর। অর্থাৎ সকাল 8টায় যেহেতু তারা যাত্রা শুরু করেছিল, তাহলে 8টা থেকে 2.5 ঘন্টা কথা হচ্ছে 10টা 30, অর্থাৎ সকাল 10টা 30-এ তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে। এখন অনেকে ব্যাপারটা বুঝতে পারে না যে 2.5 মানে 2.5 ঘন্টা কী করে হয়, বলে দিই একটু। 2 ঘন্টা মানে কি, তো 2 ঘন্টা, আর এই যে 0.5 ঘন্টা, এই 0.5 ঘন্টাকে যদি আমি মিনিটে ট্রান্সফার করি তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 60 দিয়ে গুণ করছি। অর্থাৎ এই পয়েন্ট তুলে দিলাম 10, আর এই 10 কাটলো, তাহলে 5 6 30, অর্থাৎ 30 মিনিট। অর্থাৎ 0.5 মানে হচ্ছে 30 মিনিট, তাহলে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে সকাল 8টার পরে 2 ঘন্টা 30 মিনিট পর তারা পরস্পরে মিলিত হবে, অর্থাৎ 10টা 30-এ তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একটি কারখানায় শ্রমিকের সংখ্যা 8:7 অনুপাতে হ্রাস পায়। তাহলে শ্রমিকের সংখ্যা 8:7 অনুপাতে হ্রাস পাওয়া বলতে বোঝাচ্ছে যে 8 জন যদি আগে শ্রমিক থাকতো, এখন শ্রমিকের সংখ্যা কতজন হয়ে গেছে, 7 জন। এর ফলে কি হয়েছে, শ্রমিকদের পারিশ্রমিক 5:6 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আগে 5 টাকা থাকলে শ্রমিকের পারিশ্রমিক এখন হয়ে যাচ্ছে 6 টাকা। অর্থাৎ আগে যখন 8 জন শ্রমিক কাজ করতো তখন একজন শ্রমিকের পারিশ্রমিক কত ছিল, 5 টাকা। তাহলে বর্তমানে 5 × 8 = 40 টাকা টোটাল পারিশ্রমিক দিতে হচ্ছে। আর শ্রমিক সংখ্যা 7 জন হয়ে যাওয়ার পরে আমার পারিশ্রমিক 6 টাকা হয়ে গেছে, তাহলে 6 × 7 = 42 টাকা। অর্থাৎ আগে পারিশ্রমিক 40 টাকা ছিল আর এখন পারিশ্রমিক 42 টাকা হয়ে গেল, তাহলে পারিশ্রমিক এখন বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। এটা বলছে যে বৃদ্ধি না হ্রাস পাচ্ছে, আপাতত বৃদ্ধি পাচ্ছে, তাহলে হ্রাসগুলো বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি বা হ্রাসের অনুপাতটা চেয়েছে, তাহলে এখানে এটাকে রেশিও তৈরি করে নিই। তাহলে 0 0 এখানে 2 দিয়ে কাটছি, অর্থাৎ 20, আর এখানে 2 দিয়ে কাটছি, তাহলে 21। অর্থাৎ তাদের পরিমাণের বৃদ্ধির যে রেশিওটা হবে সেটা হচ্ছে 20:21, অর্থাৎ অপশান সি অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের জন্য প্রত্যহ একই পরিমাণ চালের প্রয়োজন হয়। একদিন কয়েকজন ছাত্র অনুপস্থিত থাকায় সেদিন চালের খরচ 6:5 অনুপাতে কম হলো। ওই দিন কতজন ছাত্র অনুপস্থিত ছিল? ধরো আগে 6x টাকা চালের জন্য খরচ করা হতো, আর এখন কত খরচ করা হচ্ছে, 5x টাকা ধরে নিলাম। তো এই 6x টাকা খরচ করা হতো যখন ছাত্র কতজন ছিল, 30 জন। তাহলে 6x টাকা খরচ হতো যখন ছাত্র ছিল কত, 30 জন। তাহলে 1 টাকা খরচ হবে কখন, যখন ছাত্র থাকবে 30x/6x। অর্থাৎ যখন খরচ 5x হলো তখন ছাত্র সংখ্যা কতজন আসবে, 30x/6x × 5x, এই 5xটা গুণ হবে, x তো বাদ যাবে, 5 6 30, অর্থাৎ 25 জন। তাহলে যখন 5x টাকা খরচ হচ্ছে তখন ছাত্র আসছে কতজন, 25 জন। কী চেয়েছে, ওই দিন কতজন ছাত্র অনুপস্থিত ছিল। তাহলে আগে কতজন ছিল, 30 জন, আর এখন উপস্থিত কতজন, 25 জন। অর্থাৎ অনুপস্থিত কতজন হচ্ছে, 5 জন অনুপস্থিত হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি। দেখো 7 নম্বরের অঙ্কটা কি বলেছে, কোনো একটি ক্লাসের এ ও বি দুটি বিভাগের মধ্যে বি বিভাগের 10 জনকে এ বিভাগে স্থানান্তরিত করা হলে এ বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট ছাত্র সংখ্যার 3 গুণ। অর্থাৎ ধরো এ বিভাগ একটা আর বি বিভাগ একটা, দুটো বিভাগ আছে। এই বিভাগে আমি ধরলাম এটা স্টুডেন্ট আছে, বি বিভাগে বিটা স্টুডেন্ট আছে। এখন এ বিভাগে কি করলাম, এই বি বিভাগ থেকে 10 জনকে নিয়ে এসে অ্যাড করে দিলাম। তাহলে বি বিভাগের স্টুডেন্ট কমে গেল কতজন, 10 জন কমে গেল, কারণ বি বিভাগ থেকে 10 জনকে নিয়ে এসেছি এই বিভাগে, ঠিক আছে। এর ফলে কি বলছে, এই বিভাগের মোট ছাত্র সংখ্যা বি বিভাগের মোট ছাত্র সংখ্যার 3 গুণ হয়ে গেল। অর্থাৎ এই এ বিভাগের ছাত্র সংখ্যা কিন্তু বেশি হয়ে গেল। কার থেকে বেশি হলো, বি বিভাগের থেকে। কত গুণ, 3 গুণ বেশি হলো। এই 3 গুণ বেশি হলো, তাহলে সমান কখন হবে, যখন বি বিভাগকে 3 দিয়ে গুণ করে দেবো, কারণ এই বিভাগে অলরেডি 3 গুণ ছাত্র বেশি আছে। তাহলে এই বি বিভাগের ছাত্রকে যখন আমি 3 দিয়ে গুণ করবো তখন এই বিভাগ আর বি বিভাগের ছাত্রের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটাকে আমি সমান করে নিলাম, ঠিক আছে। আবার কি বলেছে দেখো, আবার এ বিভাগের 10 জনকে বি বিভাগে স্থানান্তরিত করা হলে এ ও বি বিভাগের ছাত্রের সংখ্যা সমান হবে। আবার এই 10 জনকে আবার এই বি বিভাগে নিয়ে যাওয়া হলো, আর এই 10 জনকে আবার এখানে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ এখন এখান থেকে 10 মাইনাস হয়ে এ হবে, আর এখান থেকে 10 প্লাস হয়ে এখানে বি হবে। আর
এখানে এসে বলেছে দেখো এ ও বি বিভাগের ছাত্র সংখ্যা তখন সমান হয়ে যাবে, অর্থাৎ এ বিভাগ আর বি বিভাগের ছাত্র সংখ্যা সমান হবে, অর্থাৎ এ সমান বি হবে, এটা বলছে। তাহলে এ সমান বি, তাহলে এই সমীকরণে এ এর মানটা বসাচ্ছি, তাহলে এ যোগ 10 সমান এই বি এর মান, এ সমান তো বি, তাহলে বি এর মান আমি এ বলতে পারি, তাহলে এ মাইনাস 10 গুণিত 3, অর্থাৎ এ যোগ 10 সমান 3a মাইনাস 30। তাহলে এই এটাকে এইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এই 3a থেকে এ বাদ দিলে 2a হবে, আর এই 30টা এইদিকে নিয়ে চলে এসেছি, তাহলে 30 আর 10 যোগ করলে হবে 40। তাহলে এর মান হবে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 20, তাহলে এর মান বেরিয়ে গেল 20। বুঝতে পেরেছো? তাহলে এখানে যদি এ এর মান 20 হয় তাহলে বি এর মানও 20 হবে। তাহলে এ আর বি এর রেশিও, এ আর বি বিভাগের ছাত্রের অনুপাত চেয়েছে, তাহলে রেশিও 1:1 হবে, কিন্তু এখানে দেখো অপশানে একটাতেও 1:1 নেই, তার মানে আমাকে এই রেশিওটা চেয়েছে। তাহলে প্রথমে আগের রেশিওটা, তাহলে আগে এই বিভাগের ছাত্র কত হলো 20 আর 10 অর্থাৎ 30, আর বিভাগের ছাত্র কত ছিল 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে 10। তাহলে আগে ছিল 30 এই বিভাগের ছাত্র, আর বিভাগের ছাত্র ছিল 10, তাহলে 0 0 কাটছি, অর্থাৎ এ আর বি বিভাগের ছাত্রের রেশিওটা হবে 3:1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। যাই নেক্সট অঙ্কে। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো 8 নম্বর অঙ্কটা বলেছে যে এক ব্যবসায়ী প্রতিটি 5 টাকা দরে 80টি ক্রিকেট ব্যাট কিনলেন, তার মধ্যে 20টি ব্যাট তিনি 5% লাভে বিক্রি করলেন, তাহলে বাকি ব্যাট শতকরা কত লাভে বিক্রি করলে সমগ্র ব্যাটের উপর তিনি 10% লাভ করবেন। দেখো প্রথমে 20টি ব্যাট 5% লাভে বিক্রি করেছে, 5% লাভে বিক্রি করেছে, আর এইখানে কিছু ব্যাট কিছু পার্সেন্ট লাভে বিক্রি করেছে, ঠিক আছে। আর ওভারঅল তাদের লাভ হয়েছে কত বলছে 10%, ওভারঅল লাভ হয়েছে 10%, ঠিক আছে। এই 10 থেকে 5 বিয়োগ করবো, আর 10 থেকে এই যে এই ভ্যালুটা বিয়োগ করলে আমরা একটা ভ্যালু পাবো, এইখানে একটা রেশিও বেরোবে, এই রেশিওটা যেটা বেরোবে সেটা হচ্ছে সংখ্যার রেশিওটা বেরোবে, অর্থাৎ এই ব্যাটের সংখ্যার রেশিওটা বেরোবে এখানে যেটা বেরোবে, ঠিক আছে। কিন্তু দেখো এখানে ব্যাটের সংখ্যা রেশিওটা বলা আছে, প্রথমে 5% লাভে 20টি ব্যাট বিক্রি করেছে, অর্থাৎ 5% লাভে 20টি ব্যাট বিক্রি করেছে, আর বাকি 80টি ব্যাটের মধ্যে কটা থাকলো 60খান ব্যাট, এই 60টা ব্যাট এই পার্সেন্টে বিক্রি করেছে, এই পার্সেন্টটা আমার জানা নেই, তাহলে এটাকে আমি রেশিও আকারে বের করে নিচ্ছি, তাহলে 0 0 আর 1 এখানে হলো 3, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1:3 রেশিও, ঠিক আছে। আচ্ছা এখান থেকে যে বিয়োগ হচ্ছে 10 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 5, আর এইখানে দেখো 10 থেকে এখানে একটা সামথিং ভ্যালু দাঁড়াবে, এই ভ্যালুর সঙ্গে এই ভ্যালু যোগ করে এই ভ্যালুটা আসবে, কিন্তু যেহেতু এখানে এই ভ্যালুটা আমার জানা নেই তার জন্য আমি এই ভ্যালুটাও পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু এইখানে এই 5-এর মানটা আমি বেরিয়ে গেল, এই 5-এর মান সমান আমি বলতে পারি না এই 3, অর্থাৎ এই 3-এর মানই 5, অর্থাৎ 3-এর মানই 5, তাহলে 1-এর মান কত হবে 5/3, আর এই 1-এর মানটা বেরিয়ে গেল, দেখো 1-এর মান কত বেরোলো 5/3, আর এই 1-এর মানটা এটা, আর এই 3-এর মানটা এইটা, ঠিক আছে। অর্থাৎ 3 সমান 5 হলো, 1 সমান কত, তাহলে 1-এর ভ্যালু বেরিয়ে গেল 5/3, তাহলে এখানে হবে কত 5/3, তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগ করলে আমার এই ভ্যালুটা হয়, অর্থাৎ 10 যোগ 5/3 সমান কত হবে 3 10 30 আর 5 35, অর্থাৎ 35/3%, ঠিক আছে। তাহলে 5% লাভে এই যে 20টি ব্যাট বিক্রি করেছিল 20টি ব্যাট, আর এই যে 35/3% লাভে এই 60টি ব্যাট বিক্রি করেছিল, ঠিক আছে। এটাই বলেছে যে তাহলে বাকি ব্যাট শতকরা কত লাভে বিক্রি করলো, তাহলে 35/3 মানে কি 11.2/3%, আমাদের অ্যান্সার অপশান সি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, 6 লিটার লবণ জলের দ্রবণে 5% লবণ আছে, দ্রবণটি থেকে 1 লিটার জল বাষ্প হয়ে উবে যাওয়ার পরে দ্রবণে শতকরা কত লবণ থাকলো। যখন জল থেকে বাষ্প হয়ে উবে যাচ্ছে তখন কিন্তু লবণ উবে যাচ্ছে না, শুধুমাত্র জলটা উবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 6 লিটার লবণ জলের দ্রবণে 5% লবণ আছে, তাহলে লবণের পরিমাণটা আমি বের করে নিচ্ছি, তাহলে 5 × 5, আচ্ছা 5 × 5, আর এখানে হবে 5 × 20 100, 3 × 2 = 6, আর এখানে 10, অর্থাৎ 3/10 মানে কি 0.3 লিটার বা 3 কেজি যাই বলো না কেন, তাহলে এত কেজি আছে কি লবণ। এখন এই 1 লিটার যখন জল বাষ্পীভূত হয়ে উবে গেছে তখন 6 লিটার থেকে 1 লিটার বাষ্পীভূত হয়ে উবে যাওয়া মানে কত, এখন বর্তমানে দ্রবণে
কত লিটার দ্রবণ আছে? 5 লিটার দ্রবণ আছে। তাহলে এই 5 লিটার দ্রবণের উপরে আমার লবণটা কত আছে? 0.3 লিটার। তাহলে 0.3 লিটার, কারণ লবণ তো আমার কমেনি, শুধু আমার এই দ্রবণটা কমে গেছে। তাহলে 5 লিটারের উপরে লবণ আছে 0.3 কেজি। তাহলে 100তে কত? তাহলে আমার লবণের পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। তাহলে এখানে 0, 10, এখানে 0 0 কাটলাম, 5 একে 5, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তাহলে এখন বর্তমানে লবণের যে শতকরা পরিমাণটা সেটা হবে 6%। ঠিক আছে, চলো 9 নম্বর হয়ে গেল। 10 নম্বর অঙ্কটা যাই। দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে যে এত টাকা 8 বছরের সুদ আসলে এত টাকা হয়, তবে একই সুদের হারে এত টাকা কত বছরের সুদে আসলে এত টাকা হবে। তাহলে 8 বছরে সুদে আসলে এত টাকা হয়, তাহলে 8 বছরের সুদ কত টাকা হচ্ছে? 8 বছরের সুদ কত টাকা হচ্ছে বের করে নিই। এই সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 7 থেকে 5 বাদ দিলে 2, আর 5 থেকে 5 বাদ দিলে 0, আর 0 থেকে 7 বাদ দিলে, অর্থাৎ 10 থেকে 7 বাদ দিলে 3। ঠিক আছে, তাহলে 8 বছরের সুদ হলো 3020 টাকা। তাহলে আমি যদি বলি 1 বছরের সুদ কত টাকা, তাহলে 3020কে আমি 8 দিয়ে ভাগ করে দেবো। 4 দুগুণে 8, আর এখানে 4 7 28, 8 থেকে 2, 4 5 20, 8 থেকে 2, 4 5 20, অর্থাৎ 755/2। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 755/2 টাকা। আর এইখানে দেখো, আচ্ছা 1 বছরের সুদ যদি আমি পেয়ে যাই, তাহলে আমি সুদের হারটা এখান থেকে বের করতে পারবো। আসল কত? 7550 টাকা। 7550 টাকার উপরে 1 বছরের সুদ কত? 755/2 টাকা। তাহলে 100তে কত? সুদের হার বের করার আমি নিয়ম বলেছিলাম এর আগে। আমি চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের চ্যাপ্টারগুলো করানো আছে সুবিদ্যার স্যারের বই থেকে, তোমরা যারা দেখোনি ক্লাসগুলো দেখতে পারো। ওখানে বলেছিলাম যে সুদের হার বের করার নিয়ম হচ্ছে আসল আর 1 বছরের সুদ, অর্থাৎ 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100। ঠিক আছে, তাহলে এই 0 কাটছি, আর 750 কেটে যাবে। ঠিক আছে, আর এই 2 এই 10-এর সঙ্গে কাটবে, অর্থাৎ 5% হবে সুদের হার। এখন কি বলেছে দেখি, তবে একই সুদের হারে এত টাকা কত বছরে সুদে আসলে এত টাকা হবে। তাহলে এটা হচ্ছে আসল পি 10,550, পি আর কত? এই যে 5%, পি আর ইন্টু টি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে বাই 100। তাহলে এই ভ্যালুটা যেটা হলো সেটা কি? সুদ। পি আর টি বাই 100 ইজ ইকুয়াল টু সুদ। আর সুদ মানে কি? এই যে এটা হচ্ছে কি, এটা আসল, আর এটা হচ্ছে কি সুদ আসল। তাহলে এই সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলে এখানে সুদটা পেয়ে যাবো, তাই তো। 0 থেকে 0 বাদ দিলে 0, আর 8 থেকে 5 বাদ দিলে 3, 8 থেকে 5 বাদ দিলে 3, আবার 3 হবে এখানে, আর 6 থেকে, অর্থাৎ 6 আর 1 থেকে, অর্থাৎ 6330 টাকা হলো সুদ। ঠিক আছে, তাহলে এই 0 কাটছি, 5 একে 5, 5 দুগুণে 10। ঠিক আছে, আচ্ছা 1055, তাই তো। আচ্ছা 5 6 30, এটাকে 6 দিয়ে চলে যাবে কাটাকাটি। ঠিক আছে, 5 6 30 0, আর থেকে 5 6 33, হ্যাঁ 6 দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ টি এর মান কত হচ্ছে? এই 6 আর এই 2টা কোণে গিয়ে গুণ হবে, তাহলে 6 দুগুণে 12। তাহলে টি এর ভ্যালু হলো 12, অর্থাৎ 10,550 টাকা 12 বছরে সুদে আসলে এত টাকা হবে, যখন সুদের হার কত হবে? 5%। তো আমাদের অ্যান্সার, যেহেতু সময়টা চেয়েছিল, সময় বেরিয়ে গেল 12 বছর, আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। দেখো 11 নম্বর অঙ্কটা কি বলেছে যে এক ব্যক্তি ঠিক করলো যে 80 কিলোমিটার পথ ভ্রমণ করবে 8 ঘন্টায়, কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা বাইসাইকেলে। যদি তার হাঁটার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা হয় এবং বাইসাইকেলের গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে হেঁটে ওই ব্যক্তি কতটা পথ অতিক্রম করলো। দেখো হেঁটে আর এটা সাইকেলে। হেঁটে কতটা যাচ্ছে? 8 কিলোমিটার, তার হেঁটে যাওয়ার স্পিড কত? 8 কিলোমিটার পার আওয়ার। আর সাইকেলের স্পিড বলা আছে দেখো 16 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর ওভারঅল সময় কত লেগেছে? 8 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, আর টোটাল ডিস্টেন্স 80 বলা আছে, তাহলে ওভারঅল স্পিড কত? 80কে যদি, অর্থাৎ ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে ওভারঅল স্পিড কত হলো? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে হলো 10 কিলোমিটার পার। এরটাকে আমি মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনে করে দেবো। তাহলে 10 থেকে 8 বাদ দিলে হবে 2, আর 16 থেকে 10 বাদ দিলে হবে 6। এই যে এই 6 আর 3 যে রেশিওটা পেলাম, এই রেশিওটা হবে সময়ের রেশিও। একটু মনে রাখতে হবে, এটা সময়ের রেশিও। ঠিক আছে, যখন আমরা গতিবেগের অ্যালিগেশন করব, তখন এখানে যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে সময়ের রেশিও বেরোবে। ঠিক আছে, তাহলে এটা 3 আর এটা 1, অর্থাৎ 3:1। তাহলে যখন হেঁটে যাচ্ছিল তখন সময় লাগছিল 3 ইউনিট,
আর যখন সাইকেলে যাচ্ছিলো তখন সময় লাগছিলো 1 ইউনিট, তাহলে টোটাল সময় লাগলো কত 4 ইউনিট। আর এখানে বলছে যে টোটাল সময় লেগেছে 8 ইউনিট, তাহলে 4-এর মান 8, তাহলে 1-এর মান 2 ইউনিট। ঠিক আছে, কিন্তু আমাকে কী বের করতে হবে দেখি, হেঁটে কতটা পথ অতিক্রম করেছে সেটা বের করতে হবে। তাহলে হেঁটে যেতে সময় লেগেছে কতটুকু সেটা বের করে নিই। তাহলে 3-এর মান কত হবে, 2 × 3 অর্থাৎ 3 × 2 = 6 ঘন্টা। তাহলে হেঁটে যেতে সময় লেগেছে 6 ঘন্টা। আর হেঁটে যেতে মানে হেঁটে যাওয়ার স্পিড কত, 8 কিলোমিটার/আওয়ার। তাহলে অবশ্যই ডিস্টেন্সটা কত হবে, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত 8 আর সময় লেগেছে 6, তো 6-8 48। ঠিক আছে, যদি বলতো সাইকেলে যেতে মানে সাইকেলের ডিস্টেন্স মানে সাইকেলে কত কিলোমিটার গিয়েছে সেটা যদি বলতো, তাহলে 1-এর মান বের করতে হতো। 1-এর মান যদি আমার বেরিয়ে গেছে 2, 1-এর মান বেরিয়ে গেছে 2, আর সাইকেলের স্পিড কত 16, তাহলে 16 × 2 অর্থাৎ সাইকেলে গিয়েছে 32 কিলোমিটার ডিস্টেন্স। এবার যেহেতু আমাদেরকে হেঁটে যাওয়ার স্পিড বের করেছে, তার জন্য আমি হেঁটে যাওয়ার সময়টা বের করে নিলাম, আর হেঁটে যাওয়ার স্পিডের সঙ্গে সময়ের গুণ করে দিলাম। এতে করে কি হেঁটে গিয়েছে যতটা রাস্তা মানে যতটা ডিস্টেন্স সেই ভ্যালুটা আমার বেরিয়ে গেল। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 25 টাকা কিলো দরে কত কেজি চায়ের সঙ্গে 30 টাকা কেজি দরে 30 কেজি চা মেশানো হলো। এখন সেই মিশ্রিত চা 30 টাকা প্রতি কেজি দরে বিক্রয় করলে মোটের ওপর তার 10% লাভ হবে। দেখো 30 টাকা কেজি দরে, আচ্ছা 25 টাকা কিলো দরে কত কেজি চিনি, 25 টাকা কিলো দরের চা আর 30 টাকা কিলো দরের চা মেশানোর পর যে চাটা হয়েছে সেই চাটাকে সে বিক্রি করার পর 30 টাকা পেয়েছে। এইখানে 30 লিখলে হবে না, কেন, এগুলো হচ্ছে ক্রয় মূল্য। দেখো 25 টাকা কেজি এটা চায়ের ক্রয় মূল্য, আর এটা যে 30 টাকা কেজি চায়ের ক্রয় মূল্য, দুটোকে মিশিয়েছে, আর এটা যেটা পেয়েছে সেটা বিক্রয় মূল্য পেয়েছে। তার জন্য এখান থেকে আমাকে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। তাহলে 30 টাকা বিক্রয় মূল্য, তাহলে 30 ইন্টু, আর লাভ করেছে কত 10% লাভ করে 30 টাকা হয়েছে। আর ক্রয় মূল্য বের করতে হলে কী করতে হবে আমাদের, এই 100/100 প্লাস প্রফিট, তাহলে প্রফিট কত 10%, তাহলে 110। ঠিক আছে, তাহলে এখানে ক্রয় মূল্যটা আমার বেরিয়ে যাবে, তাহলে 0 0 কাটছি, অর্থাৎ 300/11। তাহলে এখানে হবে 300/11। ঠিক আছে, তাহলে এখানে এটাকে আমি বিয়োগ করব। দেখো এটাকে আমি এই 11 দিয়ে গুণ করে দিচ্ছি, আমার একটু সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে 11 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই 11 বাদ চলে গেল। তাহলে 25 × 11 গুণ করলে কত হবে, 5 × 11 = 55, 5 হাত থেকে 5 × 11 = 55, 5 আর 11 × 22, 22 আর 5 = 27, অর্থাৎ 275, আর 3 × 11 = 33, অর্থাৎ 330, অর্থাৎ এখানে 300, অর্থাৎ 275 300। ঠিক আছে, তা 300 থেকে 275 বিয়োগ করলে হবে 25, আর 300 থেকে 330 থেকে 300 বিয়োগ করলে হবে 30। তাহলে এটা রেশিওটা কত হলো, 30:25, 5 × 6 = 30, 5 × 5 = 25, অর্থাৎ 6:5 রেশিও হলো। ঠিক আছে, কিন্তু এখানে দেখো বলেছে যে 25 টাকা কিলো দরের কত কেজি চায়ের সঙ্গে। দেখো 25 টাকা কিলো দরে, অর্থাৎ 25 টাকা কিলো দরে যেটা বেরোলো সেটা হচ্ছে 6 বেরোলো, তাহলে 6 ইউনিট হবে। আর 30 টাকা কিলো দরে, এই 30 টাকা কিলো দরে যেটা বেরোলো সেটা 5 বেরোলো, কিন্তু 30 টাকা কিলো দরে 30 কেজি চা মিশিয়েছিল বলেছিল, অর্থাৎ এই 5-এর মানই 30 বলতে পারি। তাহলে 1-এর মান কত 6, তাহলে এই 6-এর মান কত 36, অর্থাৎ 25 টাকা কিলো দরে কত 36 কেজি চা ছিল। আর 30 টাকা কিলো দরে 30 কেজি চা ছিল, এটা বলাই ছিল। ঠিক আছে, এটা বলা ছিল, এটা আমাকে বের করতে হলো। অর্থাৎ 25 টাকা কেজি দরের চা 36 কেজি মিশিয়েছিল, আর 30 টাকা কেজি দরের চা 30 কেজি মিশিয়েছিল। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে অপশান এ। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 13 নম্বর অঙ্কটা কি বলেছে, যে দুটি পাত্রের জল ও দুধের অনুপাত 2:1 এবং 3:1। যদি এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণকে একটি বড় পাত্রে ঢালা হয় তবে সেটিতে দুধ ও জলের অনুপাত কত হবে। এটা একটা ট্রিক্স দিয়ে করানো যায়, আমি ট্রিক্সটা দিয়ে আগে করাচ্ছি, তারপরে বেসিক দিয়ে করাচ্ছি। দেখো প্রথমে যে দুধ ও জলের অনুপাত কত 2:1, আর দ্বিতীয় পাত্রে যে দুধ ও জলের অনুপাত 3:1। তাহলে দুধ আর জল মিলে কত 3 ইউনিট আছে, আর এখানে দুধ আর জল মিলে কত আছে 4 ইউনিট আছে। এটাকে আমি সমান করব। ঠিক আছে, তাহলে এই 4 দিয়ে এখানে গুণ করব, আর এই 3 দিয়ে এখানে গুণ করব। 4 দিয়ে এখানে গুণ করা মানে এখানে 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, 3 দিয়ে এখানে গুণ করেছি মানে এখানেও 3 দিয়ে গুণ করব, এখানেও 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8:4 একে 4, আর এখানে হচ্ছে 3 3 9 3 একে 3। ঠিক আছে, পরেরটা বের করলেও হবে, না বের করলেও হবে, এটা 12 হবে, এটাও 12ই হবে। ঠিক আছে, তাহলে এটা কি ওয়াটার, এটা ছিল মিল্ক,
তাহলে 8 ইউনিট ওয়াটার আর 17 ইউনিট ওয়াটার দুটো যোগ করলে কত হচ্ছে 8 আর 9 17, আর দুধ 4 ইউনিট দুধ, আর দ্বিতীয় পাত্রের দুধ হচ্ছে 3 ইউনিট, যোগ করলে হচ্ছে 7 ইউনিট। তাহলে এই প্রথম পাত্রের আর দ্বিতীয় পাত্রের মিশ্রণটাকে যদি একটা পাত্রে ঢালা হয় তাহলে দুধ আর জলের যে অনুপাতটা সেটা হবে, জল ও দুধের যে অনুপাতটা সেটা হবে 17:7। তা আমাদের অ্যান্সার হচ্ছে অপশানই। চলো আমরা বেসিক দিয়ে কীভাবে করতে পারি দেখো। এটা ধরো একটা প্রথম পাত্র, এটা হচ্ছে আরেকটা দ্বিতীয় পাত্র। এই প্রথম পাত্রে ওয়াটার আর মিল্ক এর যে রেশিও সেটা কত 2:1, আর দ্বিতীয় পাত্রের ওয়াটার আর মিল্কের যে রেশিও সেটা হচ্ছে 3:1। তাহলে প্রথম পাত্রে টোটাল দ্রবণ কত আছে 2 ইউনিট আর 1 ইউনিট 3 ইউনিট। এই 3 ইউনিটের মধ্যে জল আছে কত 2 ইউনিট, আর মিল্ক আছে কত 3 ইউনিটের মধ্যে মিল্ক আছে 1 ইউনিট। একই রকমভাবে এখানেও টোটাল জল কত আছে 4 ইউনিট, 4 ইউনিটের মধ্যে ওয়াটার আছে কত 3 ইউনিট, আর মিল্ক আছে কত 4 ইউনিটের মধ্যে মিল্ক আছে 1 ইউনিট। ঠিক আছে, এখন দেখো এই প্রথম পাত্রের যে মিশ্রণ আর দ্বিতীয় পাত্রের মিশ্রণ একটা পাত্রে ঢালা হলে এই ওয়াটার আর এই ওয়াটার দুটো যোগ করে দেবো, অর্থাৎ 2/3 যোগ 3/4 ইস্টু এই মিল্ক আর এই মিল্ক যোগ করে দেবো, অর্থাৎ 1/3 যোগ 1/4। ঠিক আছে, তাহলে এটাকে দেখো 3 4 12 আর এখানে 3 4 4 2 8। ঠিক আছে, আর এখানে 3 3 3 9 ইস্টু এখানে 12 লসাগু হবে 4 যোগ 3। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 8 8 16 17/12 ইস্টু 7/12। এই 12 তো কেটে যাবে, তাহলে কত হচ্ছে 17:7। ঠিক আছে, এটা আমার হচ্ছে অ্যান্সার 17/7। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে অপশান এ। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে যে এ একটি কাজ শেষ করতে সময় নেয় 10 দিন, আর বি একটি কাজ শেষ করতে সময় নেয় 15 দিন। তাহলে এ একটা কাজ শেষ করতে সময় নিচ্ছে কত 10 দিন, আর বি এর সময় লাগছে কত 15 দিন। তাহলে এ আর বি এর এটা হচ্ছে সময়। ঠিক আছে, এই সময়টাকে যদি আমি লসাগু করি তাহলে কত হবে 30। ঠিক আছে, এই যে 30 হবে, এই 30টা হবে টোটাল কাজ। ঠিক আছে, এই সময় দিয়ে যখন টোটাল কাজকে ভাগ করব যেটা পাবো সেটা হচ্ছে এর কর্মদক্ষতা, অর্থাৎ 10 দিয়ে 30কে ভাগ করলে হবে 3, এটা হবে 3 এর কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। 15 দিয়ে 30কে ভাগ করলে হবে 2, এটা হবে বি এর কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। কী করে হচ্ছে আমি একটু বলি। আমরা একটা ফর্মুলা আছে, এটা লিখে রাখতে পারো। কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি সমান ওয়ার্ক বা কাজ, টোটাল ওয়ার্ক বাই টাইম। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্কে যখন সময় দিয়ে ভাগ করা হয় তখন কর্মদক্ষতা পাওয়া যায়। অর্থাৎ এই সময় দিয়ে আমি যখন টোটাল কাজকে ভাগ করলাম তখন আমি এর কর্মদক্ষতা পেলাম। এই এর কর্মদক্ষতা 3, এই কথা মানে বোঝাচ্ছে যে এ একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, আর বি এর কর্মদক্ষতা 2, এটা দ্বারা বোঝাচ্ছে যে বি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। তো দুজন মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে একদিনে 3 আর 2 5 ইউনিট কাজ করতে পারবে। ঠিক আছে, এবার কি বলেছে দেখি যে তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন পূর্বেই বি চলে যায়। কাজটা এখনও শেষ হলো না, তার 5 দিন পূর্বেই বি চলে গেল। তাহলে ওই যে শেষের 5 দিন নিশ্চয়ই এ কাজ করেছে, তাহলে এর কর্মদক্ষতা কত 3। তাহলে এই এর কর্মদক্ষতা 3 আর এ কাজ করলো কত 5 দিন, তা 3 5 15। তাহলে এ ওই 5 দিনে কত ইউনিট কাজ করে ফেললো 15 ইউনিট। টোটাল কাজ তো 30 ইউনিট, কিন্তু শেষের 5 দিনে কিন্তু এ 15 ইউনিট কাজ করলো। তাহলে কাজ এখনও বাকি থাকলো কিন্তু 15 ইউনিট। এই যে 15 ইউনিট, এই 15 ইউনিট এ আর বি মিলে কাজ করেছিল। তাহলে এই 15 ইউনিট কাজ এ আর বি এর কর্মদক্ষতা কত 5, তাহলে 5 দিয়ে ভাগ করে 3 5 15, অর্থাৎ এই 15 ইউনিট এ আর বি কদিনে কাজ করেছিল 3 দিনে করেছিল। আর এই দেখো এখানে টোটাল কাজকে এই টিটা দিক নিয়ে চলে যাচ্ছি আর টোটাল ওয়ার্ক বাই এই কর্মদক্ষতা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে যখন টোটাল কাজকে কর্মদক্ষতা দিয়ে ভাগ করা হয় তখন সময় পাওয়া যায়। দেখো 15 ইউনিট কাজ, যে 15 ইউনিট কাজ বাকি থাকলো সেই কাজটা এ আর বি এর কর্মদক্ষতা দিয়ে ভাগ করলাম, তাহলে যেটা পেলাম সেটা 3 দিন। আর এই 3 দিন হচ্ছে এ আর বি প্রথম 3 দিন কাজ করেছে, আর পরে 5 দিন এ একা কাজ করেছে। তাহলে টোটাল তাদের কাজ করতে সময় লাগলো কত ইউনিট, কত দিন 8 দিন। এটাই চেয়েছে। দেখো সমগ্র কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগলো, তাহলে সমগ্র কাজটি শেষ করতে মোট 8 দিন সময় লাগলো। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি। দেখো 15 নম্বর অঙ্কটা কি বলেছে যে একটি ছাত্রাবাসে 120 জন ছাত্রের জন্য 45 দিনের খাবার মজুত ছিল। এই অঙ্কটাকে এই ফর্মুলায় ইউজ করতে পারবো আমরা, হচ্ছে M1 H1
d1/w1 ইজিক্যাল টু m2h2 d2/w2। এম মানে ম্যান, এইচ মানে আওয়ার বা সময়, আর ডি মানে দিন, ঠিক আছে, আর ডাব্লু মানে ওয়ার্ক। দেখো 120 জন, তাহলে এম মানে ম্যান অর্থাৎ 120 জন, কত দিনের 45 দিনের খাবার মজুদ ছিল অর্থাৎ ডি ওয়ানের মান 45। আর এইচ ওয়ান দেওয়া নেই, দরকার নেই, এইচটা দরকার নেই, এইচটা যেহেতু দেওয়া নেই, আর এখানে কাজটাও দেওয়া নেই, তাই কাজটাও আমার দরকার নেই, সমান একটি কাজ বলেছে বা এক দিয়ে লেখাও যা না লেখাও তাই, ঠিক আছে। আর 30 জন নতুন ওই ছাত্রাবাসে যোগ দিল, তাহলে আগে ছিল 120 জন আর 30 জন আরও যোগ দিল, তাহলে এখন বর্তমানে M2 মান কত হলো 150 ইন্টু, তাহলে 30 জন ওই নতুন ছাত্রাবাসে যোগ দিলে ওই পরিমাণ খাবারে কতদিন চলবে, তা আমি ধরলাম x দিন চলবে, ঠিক আছে। তাহলে x এর মান কত হবে 120 ইন্টু 45/150, 0 0 কাটলাম, 3 15 45 অর্থাৎ 3 12 36 দিন। তাহলে ওই খাবারে কতদিন চলবে 36 দিন, আমাদের অ্যান্সার অপশন ডি। চলো 16 নম্বর অঙ্ক চলে যাই। দেখো 16 নম্বর অঙ্কটা কি বলেছে যে এ বি ও সি একত্রে 25,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো এবং বছরান্তে এ এত টাকা এবং বি এত টাকা ও সি এত টাকা লাভ পেল, তাহলে বি এর মূলধন কত। তাহলে এ বি আর সি এর লভ্যাংশের রেশিওটা আমি বের করে নিই। তাহলে 5,000 2,000 আর 3,000 রেশিও বের করলে এই তিনটে জিরো আর এই তিনটে জিরো কেটে যাবে, অর্থাৎ রেশিওটা এ বি আর সি এর রেশিওটা হবে 5:2:3, এটা হবে তাদের লভ্যাংশের রেশিও। আর আমরা জানি যে লভ্যাংশের যা রেশিও হয় সেটাই মূলধনের রেশিও, বা এটা এইভাবে বলা যায় যে মূলধনের যা রেশিও হয় সেটা লভ্যাংশের রেশিও, বা ঘুরিয়ে বলতে পারবো যে লভ্যাংশের রেশিও যা হয় সেটাই মূলধনের রেশিও, ঠিক আছে। তাহলে দেখো টোটাল মূলধন কত ছিল 25,000 টাকা, তাহলে টোটাল এখানে মূলধন কত দেখতে পাচ্ছি 5 আর 2 7 আর 3 10, তাহলে এই 10-এর মানই বলা আছে কত 25,000 টাকা, তাহলে একের মান কত হবে 25,000/10। কী চেয়েছে বি এর মূলধন কত, তো বি এর মূলধন তো 2, তাহলে 2 এর মান কত, তাহলে 2 এর মান কত 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 0 0 কাটছি, 25 দুগুণে 50, 50-এর পর দুটো জিরো, তাহলে বি এর মূলধন কত ছিল 5,000 টাকা, অপশান বি অ্যান্সার। চলো 16 নম্বর অঙ্কটা কী বলেছে দেখি। আচ্ছা 16 নম্বরটা হলো, 17 নম্বর অঙ্কটা দেখি। দেখো বলেছে অজয়, মনোজ ও অরুণ তিনজনে যৌথভাবে 3:2:5 মূলধনের অনুপাতে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরান্তে তারা 45,000 টাকা মোট লাভ করে, যা এই মোট লাভ করে 45,000 টাকা। এই 45,000 টাকা মোট লাভ কী বলছে, যা সমগ্র মূলধনের 15%। সমগ্র মূলধন যদি পি টাকা হয় তাহলে পি এর ওপরে 15%-এর মানটাই কত হবে বলেছে 45,000 টাকা, ঠিক আছে। তাহলে আমি সমগ্র মূলধনের ভ্যালুটা বেরিয়ে যাবে, তাহলে 15কে 15 3 15 45 অর্থাৎ 3,000, তাহলে পি এর ভ্যালু কত হবে 3,000, আর এই 100 টাকা গুণ হবে অর্থাৎ দুটো জিরো পাশে বসে গেল, অর্থাৎ মোট মূলধন কত হলো 3 লক্ষ টাকা। কি বলেছে এই যে মূলধনের রেশিওটা বলা আছে, তাহলে মনোজ কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল সেটা বের করতে বলছে। তাহলে 3 লাখ 1 2 3 4 5, 3 লাখ কিন্তু মনোজের আনুপাতিক ভাগহার, তাহলে মনোজ কত 2 বাই টোটাল ভ্যালুটা অর্থাৎ 5 আর 3 8 আর 2 10 অর্থাৎ 10, 0 0 কাটবো অর্থাৎ 3 দুগুণে 6 1 2 3 4 অর্থাৎ 1 2 3 4, তাহলে মনোজের মূলধন কত ছিল 60,000 টাকা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ই। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 18 নম্বর অঙ্কটা কী বলেছে যে কোনো একটি জেলায় লোক সংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি পায় ও দ্বিতীয় বছরে 5% হ্রাস পায়। বর্তমান লোক সংখ্যা এত হলে 2 বছর আগের লোক সংখ্যা কত ছিল। তাহলে 4% মানে কত 4/100 অর্থাৎ 1/25, আর 5% মানে কত 5/100 অর্থাৎ 1/20। প্রথমে 4% বৃদ্ধি পায় মানে কি 25 জনে একজন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে যদি জনসংখ্যা 25 ছিল পরে জনসংখ্যা হয়ে গেল 26 জন। পরের বছর কি হলো যে 20 জনে একজন হ্রাস পেয়ে গেছে, তাহলে 20 জন যদি জনসংখ্যা ছিল তাহলে একজন হ্রাস পেয়ে 19 জন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটাকে এখন গুণ করে দেবো, 25 × 20 গুণ করলে কত হচ্ছে 550, আর 26 × 19 গুণ করলে কত হবে 6 6 19 114, 14 4 হাত থেকে 11, আর 19 দুগুণে 38, 38 আর 11 49 অর্থাৎ 494, ঠিক আছে। এবার কি বলেছে দেখো বর্তমান লোক সংখ্যা এত হলে 2 বছর আগের জনসংখ্যা কত ছিল। এটা এখন বর্তমানের জনসংখ্যা হ্রাস পেয়ে গেছে, দিয়ে হ্রাস পেয়ে এখন বর্তমানে এই জনসংখ্যাটা হয়েছে, অর্থাৎ এটার ভ্যালু বলা আছে
94 ভ্যালু বলা আছে যে এটা 4,94,000, ঠিক আছে, 4,94,000। তাহলে একের মান কত হবে? 4,94,000কে এটা ভাগ হয়ে যাবে 494 দিয়ে। তাহলে আমাকে 2 বছর আগের জনসংখ্যা বের করতে হবে। 2 বছর আগের জনসংখ্যা কত ছিল? 550। তাহলে 550-এর ভ্যালু কত? ঠিক আছে, 550টা এখানে গুণ হয়ে যাবে, এখানে আর লিখছি না। তাহলে 494 এখানে 1 হবে আর এখানে 1000। তাহলে 1000 ইন্টু 550, তাহলে গুণ করে কত হচ্ছে? 550-এর পর 3টে জিরো, 1 2 3, তাহলে 5,50,000। তাহলে 2 বছর আগের জনসংখ্যা কত ছিল? 5,50,000। তো আমার অ্যান্সার, আচ্ছা সরি, এখানে 25 দুগুণে 50, 5,000 হবে, এখানে 5,000 হবে। অর্থাৎ 2 বছর আগের জনসংখ্যা কত ছিল? 5 লক্ষ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 19 নম্বর অঙ্কটা কি বলেছে, কোনো মূলধন চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূল্যে এত টাকা ও এত টাকা হয়, তাহলে সুদের হার বের করতে বলেছে। তাহলে পি টাকা, ধরো পি টাকা মূলধন 2 বছরে কত টাকা হলো? 4,840 টাকা হয়েছে। আর 3 বছরে গিয়ে হয়েছে কত? এই পি টাকা 3 বছরে গিয়ে হয়েছে কত টাকা? 3 বছর, এটা 2 বছরে হয়েছে, 3 বছরে গিয়ে হয়েছে 5,324 টাকা, ঠিক আছে। এখন আমি এটা বলতে পারি না যে এই টাকাটাই 1 বছর পর এই টাকাটা হয়েছে, বলতে পারি না 1 বছরে। তাহলে এটাকে যদি এখন আমি আসল ভাবি আর 1 বছরে, তাহলে এটা সুদ আসল হয়েছে। তাহলে 1 বছরে সুদ কত টাকা হচ্ছে? এইটা থেকে আমি এটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে 4 থেকে 4, 2, 12 থেকে এখানে 8, আর এখানে হচ্ছে 13 থেকে 9 বাদ দিলে 4, আর 5 থেকে 484। তাহলে 1 বছরের সুদ হলো কত? 484 টাকা। কিন্তু আসল এখন কত? 4,840 টাকা। তাহলে 4,840 টাকার উপরে 1 বছরের সুদ কত? 480 টাকা। তাহলে 100-এ কত? সুদের হার বের করার নিয়ম কি বলেছিলাম? 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100। তাহলে এটা 0 0 কাটবে আর এখানে হবে 1, অর্থাৎ আর এর ভ্যালু হবে 10%। তাহলে সুদের হার কত হবে? 10%। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 20 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি দোকানদার 100টি পেন বিক্রয় করে যে লাভ করেন তা 40টি পেনের বিক্রয় মূল্যের সমান। আমি ধরলাম দোকানদার প্রতিটি পেন 1 টাকা দামে বিক্রি করেছে, তাহলে 100টি পেন বিক্রি করেছে 100 টাকায়, তাহলে সেলিং প্রাইস কত হলো? 100 টাকায়। আর তার লাভ কতটা হয়েছে? 40টি পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হয়েছে। তাহলে 40টি পেন নিশ্চয়ই 40 টাকা বিক্রি করবে, অর্থাৎ নিশ্চয়ই সে প্রফিট করেছে কত? 40 টাকা। তাহলে সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, প্রফিট যদি 40 টাকা হয়, তাহলে কস্ট প্রাইস নিশ্চয়ই কত টাকা হয়েছে? 100 থেকে 40 বিয়োগ করে দিই, অর্থাৎ 60 টাকা। অর্থাৎ কস্ট প্রাইস 40 টাকা আর সেলিং প্রাইস হয়েছে বা বিক্রয় মূল্য হয়েছে 100 টাকা। এখন কি চেয়েছে যে ওই ব্যবসায়ী কত শতাংশ লাভ করেছে। তাহলে 40 টাকা লাভ করেছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি 40 টাকা লাভ করেছে। আর কস্ট প্রাইস কত বা ক্রয় মূল্য কত? 60 টাকা। তাহলে 60 টাকার উপরে লাভ করেছে 40 টাকা, তাহলে 100-এ কত? তাহলে কি পেয়ে যাবো আমি? প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে যাবে, তাই তো। তাহলে এখানে 0 0 কাটছি আর এখানে 2, এখানে 3, অর্থাৎ 200/3, 200/3%, অর্থাৎ 200/3%। এখানে অপশান নেই, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 21 নম্বর অঙ্কটি কি বলেছে, যে এক ব্যক্তি 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ধার নিয়ে বাড়ি তৈরি করেন। ভালো অঙ্ক এটা। একটু যদি টাফ কোয়েশ্চেন করে তো এই টাইপের কোয়েশ্চেন দিতে পারে তোমাদের ফুড এসআই বা ক্লার্কশিপে। তো দেখো অঙ্কটা কি বলেছে, তো 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ধার নিয়ে বাড়ি তৈরি করেন। ধার নেওয়ার 1 বছর পর মাসিক 5200 টাকায় ভাড়াটে বসান। ভাড়ার টাকা থেকে কত বছরে সমস্ত ঋণ শোধ করবে? তো আমি ধরছি এখানে 12% হারে আসল কত? 2,40,000 টাকা ধার নিয়েছে, 2,40,000 টাকা ধার নিয়েছে ইন্টু 12% হারে, ঠিক আছে। আর এই টাকাটা আমি ধরলাম এক্স বছরে টাকাটা শোধ করবে, ঠিক আছে, বা এক্স বছরে সুদ হবে বাই 100, এটা হচ্ছে সুদ। আর আসল কত? 2,40,000, তাহলে সুদ আসল কত হবে? সুদ যোগ সুদ আসল, আসল, তাহলে 2,40,000 এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল মিলে এক্স বছরে তার টাকাটা শোধ হবে। আর এই যে টোটাল টাকাটা, এই টোটাল টাকাটা পাবে কোথা থেকে? সে এই যে বাড়ি ভাড়াটা দিয়েছেন সেখান থেকে। আর বাড়ি ভাড়া দিচ্ছেন কত? মাসে 5200 টাকা করে। তাহলে মাসে যদি 5200 টাকা দেয়, তাহলে বছরে নিশ্চয়ই
12 দিয়ে গুণ করে দেবো, তাহলে বছরে এই টাকাটা সে বাড়ি ভাড়া দিয়ে পাবেন, ঠিক আছে। আর এই টাকাটা কত বছর পাবেন, সে তো এক্স বছর ধরে এই সুদ দেবেন ব্যাংকে, কিন্তু তিনি তো বাড়ি ভাড়া এক্স বছর পাবেন না, কেন? 1 বছর পর বাড়ি ভাড়া দিয়েছেন, তার জন্য বাড়ি ভাড়াটা পাবেন কত, এক্স মাইনাস 1 বছর ধরে, ঠিক আছে। আচ্ছা, এটাকে এখন ক্যালকুলেশন করে আমি এক্সের ভ্যালুটা বের করব। তাহলে দেখো এখানে দুটো জিরো কাটছি, আর 12 × 24 গুণ করে 4 12 48, আর 8 হাত থেকে 4, 12 দুগুণে 24 আর 4 28, তাহলে 288, আর এখানে দুটো জিরো হবে, একটা দুটো, যোগ এখানে একটা এক্স থাকবে, যোগ 2,40,000 সমান 5200 × 12, 12 দুগুণে 24 আর 4, 24 4 হাত থেকে 2, 5 12 60 আর 2 62, আর এখানে দুটো জিরো থাকবে অলরেডি। আর এই 62,400 টাকা গুণ হবে এক্সের সঙ্গে, তাহলে এক্সের সঙ্গে গুণ হলো, আর একবার গুণ হবে অনের সঙ্গে, তাহলে 62,400, ঠিক আছে। আচ্ছা, এই 28,800 এক্স আর এই 62,400 এক্স, এইটাকে আমি এই দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 62,400 এক্স মাইনাস 28,800 এক্স, ঠিক আছে। আর এই 2,40,000 এখানে থাক, এইটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি, ঠিক আছে। তাহলে 2,40,000 যোগ এটা যোগ হবে, কত, যোগ দিয়ে দিচ্ছি 00426, এটাকে যোগ করে দিচ্ছি এখানে, তাহলে 00420 আর এখানে 3, ঠিক আছে। আর এইটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, দুটো জিরো বিয়োগ দুটো জিরো হয়ে যাবে, আর এইখানে হচ্ছে 4 থেকে 8 বাদ দিলে 4, অর্থাৎ 14 থেকে 8 বাদ দিলে 6 হবে, 14 থেকে 8 বাদ দিলে 6, আর 12 থেকে 9 বাদ দিলে 3, আর 6 থেকে 3 বাদ দিলে হবে 3, ঠিক আছে, সমান এটা এক্স। তাহলে এই দুটো জিরো আর এই দুটো জিরো কাটবে, তাহলে এক্সের ভ্যালু কত হবে, 3024/336, এখানে ভাগ হয়ে যাবে 336। আচ্ছা, এখানে দেখো 3 9 27, অর্থাৎ 9 দিয়ে 6 9 54 4, 3 9 27, 27 আর 5, এটা 9 দিয়ে কাটবে, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু বেরোলো 9, ঠিক আছে। এক্সের ভ্যালু বেরিয়ে গেল 9। কী চেয়েছে, যে ভাড়ার টাকা থেকে কত বছরে সমস্ত ঋণ শোধ করবে। তাহলে সে এক্স বছরে, মানে কি 9 বছরে তার টাকাটা শোধ করবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 22 অঙ্কটা কি বলেছে। আচ্ছা, এটা এ বি সি টু ডি এর রেশিওটা বের করতে হবে। তাহলে এ বি সি ডি, তাহলে এ আর বি এর রেশিও কত, 1:3। আমরা জানি এটাকে একটা রেশিওতে প্রকাশ করা। তাহলে এ ইস টু বি এর রেশিও হচ্ছে 1:3, বি ইস টু সি এর রেশিও হচ্ছে কত, 2:5, আর সি ইস টু ডি এর রেশিও হচ্ছে, সি আর ডি এর রেশিও হচ্ছে 2:3। এই 3টা এখানে বসবে, এই 3টা এখানে বসবে, এই 5টা এখানে বসবে, এই 2টা এখানে বসবে, আর এই 2টা এখানে বসবে, আর এই 2টাও এখানে বসবে, ঠিক আছে। এখন এটাকে গুণ করে দেবো, 2 দুগুণে 4, 4 একে 4, ইস টু 3 দুগুণে 6, 6 দুগুণে 12। দেখো 4:12, প্রথমত এটাই অ্যান্সার আছে, অপশান এই অ্যান্সার। বাকিটা করছি। 3 5 15, 15 দুগুণে 30, আর 3 5 15, 3 15 45, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান নেই। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 23 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট নম্বরের মধ্যে যদি 296 নম্বর পায় তবে সে পাশ করবে, কিন্তু একজন পরীক্ষার্থী কী করেছে, 222 নম্বর পেয়েছে এবং 10% নম্বরের জন্য ফেল করেছে। 222 নম্বর পেয়েছে, যদি টোটাল নাম্বারের উপরে 10% আরও নম্বর পেত তবেই সে পাশ করতো। আর তবে সে পাশ করতো মানে কি, এই 296 নম্বর পেত, অর্থাৎ 296, অর্থাৎ 0 0 কাটছি, x/10 সমান 296 থেকে 222 বাদ যাবে, 296 মাইনাস 222, তাহলে x/10 সমান 4 7, আর এখানে 74, অর্থাৎ এক্সের ভ্যালু কত হবে, 74, এই 10টা গিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ 740। তাহলে টোটাল নাম্বার কত ছিল, 740। মোট পরীক্ষার নম্বর চেয়েছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 24 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এক ব্যক্তি তার অতিক্রান্ত পথের প্রথম অর্ধেক 6 কিলোমিটার/ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক 3 কিলোমিটার/ঘন্টা গতিবেগে অতিক্রম করলো, তার গড় গতিবেগ কত। এই
অ্যাভারেজ স্পিড থেকে একটা করে অঙ্ক থাকবেই, ঠিক আছে। তো এখানে দেখো যখন সমান দূরত্ব অতিক্রম করবে তখন অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলা হবে সেটা মনে রাখবে যে 2 ইন্টু স্পিড 1 স্পিড 2 বাই স্পিড 1 যোগ স্পিড 2। এখানে প্রশ্ন হচ্ছে এখানে সমান দূরত্ব কী করে, এই যে প্রথমে অর্ধেক গিয়েছে আর বাকি অর্ধেক গিয়েছে, তার মানে কি দুটো সমান দূরত্ব, তাই তো। আর এখানে দেখো তাদের স্পিডের রেশিওটা, স্পিডের মানটা বলা আছে। প্রথম স্পিড বলা আছে 6 কিলোমিটার পার ঘন্টা আর দ্বিতীয় স্পিড বলা আছে 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 2 ইন্টু 6 ইন্টু 3 আর 6 আর যোগ 3 যোগ করলে 9 হচ্ছে। তাহলে 3 ত্রিকে 9, 3 দুগুণে 6 অর্থাৎ 2 দুগুণে 4, অর্থাৎ অ্যাভারেজ স্পিডটা কত হলো 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট এবং শেষ অঙ্ক এটা দেখো 25 নম্বর অঙ্কটা কি বলেছে যে দুই ধরনের স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 2:11 এবং 5:21। কী অনুপাতে দুই প্রকার স্টেনলেস স্টিল মিশ্রিত করলে নতুন মিশ্রণে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 7:32, ঠিক আছে। এখন দেখো প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কত আছে 2:11, তাহলে এই টোটাল স্টেনলেস স্টিল কত 11 আর 2 13, এই 13 ইউনিটের মধ্যে ক্রোমিয়াম কত আছে 2 ইউনিট। আবার দ্বিতীয়টাতে কি আছে টোটাল কত আছে 26 ইউনিট, এই টোটাল 26 ইউনিটের মধ্যে ক্রোমিয়াম আছে 5 ইউনিট। এই দুটোকে যখন মিশালাম, ঠিক আছে, একটা রেশিও নিয়ে মিশানোর পর এই যে রেশিওটা তৈরি হলো সেখানে আমার ক্রোমিয়াম টোটাল স্টেনলেস স্টিল কত 32 আর 7 যোগ করলে কত হচ্ছে 39। এই 39-এর মধ্যে ক্রোমিয়াম আছে কত 7 ইউনিট। তাহলে এইটাকে যখন আমি অ্যালিগেশনে ফেলবো এখানে একটা রেশিওর মান বেরোবে, আর এই রেশিও অনুপাতে আমরা এই স্টেনলেস স্টিলটা মেশাবো, ঠিক আছে। তো এটাকে আমি বিয়োগ করছি, বিয়োগ করার আগে আমি এই 13, 26 আর 39টাকে সরাবো। তো 13, 26 আর 39-এর লসাগু করছি, তো 13কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 3 দুগুণে 6 আর 6 13 78, ঠিক আছে। এই 78 দিয়ে গুণ করছি, এখানে 78 দিয়ে গুণ করলাম, একেও 78 দিয়ে গুণ করব, একেও 78 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে 13, 6 13 78 আর এখানে 3 26 78 আর এখানে দেখো 39 দুগুণে 78, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি এখানে লিখছি ফ্রেশ করে 6 দুগুণে 12 ইউনিট আর এখানে হবে 3 5 15 ইউনিট আর এখানে হবে 7 দুগুণে 14। তাহলে এখানে বিয়োগ করছি, তাহলে আমি রেশিওটা পেয়ে যাব। তাহলে 14 থেকে 12 বাদ দিলে 2 আর 15 থেকে 14 বাদ দিলে 1। তাহলে যে স্টেনলেস স্টিলটা প্রথমটা থেকে আর দ্বিতীয়টা থেকে যে স্টিলটা আমাকে মেশাতে হবে তার রেশিওটা হবে 1:2, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে বন্ধুরা। আমি এখানে 25টা অঙ্ক রাখছি, এইভাবে 25টা করে আমি টোটাল 400+ অঙ্ক করাবো তোমাদের আপকামিং ফুড এসআই এবং ক্লার্কশিপ এক্সামগুলোর জন্য। তো তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ক্লাসটিকে লাইক করে দিবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।